গতি অধ্যায়ের সেকেন্ড লেকচারে সবাইকে স্বাগতম। তো আজকের লেকচারে আমরা জানবো হচ্ছে আই এম এক্সট্রিমলি সরি তো আজকের লেকচারে আমরা জানবো হচ্ছে সমবেগ বিষয়টা নিয়ে। প্রিভিয়াস ক্লাসের মতো আজকের ক্লাসেও আমার একটা রিকোয়েস্ট, আমি যা যা লিখতেছি তোমরা আমার সাথে কাইন্ডলি লিখো। এখন অন্তত রাফ খাতায় লিখো, এরপর হচ্ছে সাজিয়ে কালার পেন ইউজ করে হচ্ছে নোট করো। এখন অ্যাটলিস্ট ক্লাস চলাকালীন রাফ খাতায় লিখো, আমি যা লিখতেছি সব কিছু লিখো। আচ্ছা, সমবেগ সমবেগ নাম থেকেই আইডিয়া করে ফেলা যায় যে এখানে কি বোঝানো হয়েছে। কারণ সম কথাটার মানে কি? সম মানে হচ্ছে সমান। আর বেগ মানে কি? বেগ মানে হচ্ছে সরণের হার। অর্থাৎ সময় আগানোর সাথে সাথে যদি বেগের মানটা চেঞ্জ না হয় তাহলে সেটাকে বলা হবে সমবেগ। এখন সমবেগের ক্ষেত্রে কোনগুলোর বেগ সমবেগ তা নিয়ে আমি একটু হালকা করে আইডিয়া দিয়ে দিই। পয়েন্টটা কি হবে? পয়েন্টটা হবে যে সকল বস্তুর বেগ সমবেগ। 1 নম্বরে লিখো বন্দুকের গুলির বেগ। 2 নম্বরে লিখো বাতাসের বেগ। 3 নম্বরে লিখো আলোর বেগ। 4 নম্বরে হচ্ছে লিখো মানুষের বেগ সমবেগ। এখানে একটা জিনিস নোট করে রাখো, আলোর বেগের মানটা মুখস্থ রাখো। আলোর বেগের মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, বা যাকে বলা যায় 30 কোটি মিটার পার সেকেন্ড। অর্থাৎ প্রতি সেকেন্ডে 30 কোটি মিটার অতিক্রম করে। আচ্ছা, মানুষের বেগ যেহেতু লিখছি, অন্য যে কোনো প্রাণীর বেগও সমবেগ। যে কোনো প্রাণীর বেগ। এরপর কি? এরপর 5 নম্বর হচ্ছে শব্দের বেগ সমবেগ। শব্দের বেগ। এখন এই শব্দের বেগটা শূন্য মাধ্যমে নর্মালি 330 মিটার পার সেকেন্ড হয়ে থাকে। তবে এটা হচ্ছে তোমার বর্তমান বোর্ড বইয়ে কোন ডেটাটা লেখা ওই অনুযায়ী পরীক্ষায় অ্যান্সার করবা। এটা 330 থেকে 335-এর মধ্যে হচ্ছে, মানে উল্টাপাল্টা ভ্যালু এক এক জায়গায় এক এক রকম দেওয়া। সো আমি সাজেস্ট করবো যে তোমার বোর্ড বইয়ে যেটা দেওয়া আছে, গাইড বা অন্য কিছুতে না, বোর্ড বইয়ে ওই ভ্যালুটা পরীক্ষায় লিখবা। আচ্ছা, সমবেগের ক্ষেত্রে আমি আরেকটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব S = VT। আচ্ছা, এই সূত্রটাও হচ্ছে মার্ক করো, এটাও মুখস্থ করা লাগবে অবশ্যই। মুখস্থ করা ছাড়া তো কোনো রাস্তা নাই, মনে রাখতে হলে মুখস্থ করতেই হবে। তবে এই সূত্রটা একদম না বুঝে যে মুখস্থ করতে হবে তা নয়, আমি এই সূত্রটা তোমাকে একটু এক্সপ্লেন করে দিতেছি। দেখো, সমবেগ কথাটার মানে কি? বেগের মান চেঞ্জ হবে না। বেগের মান যদি চেঞ্জ না হয়, ধরো ওই যে সেই সমবেগের মানটা 10 মিটার পার সেকেন্ড, রাইট? তার মানে এই 10 মিটার পার সেকেন্ড কথাটার মানেটা কি? 1 সেকেন্ডে যায় 10 মিটার। 1 সেকেন্ডে যদি 10 মিটার যায় তাহলে টি সেকেন্ডে কত মিটার যাবে?
10 ইন্টু টি মিটার। ঐকিক নিয়ম, জাস্ট ঐকিক নিয়ম। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে টি সেকেন্ডে যায় এস মিটার, সেই এসের মানটা কি হবে, টি ইন্টু 1 সেকেন্ডে কত মিটার যায়, তার মানে ব্যাগের মান টি ইন্টু ভি, যার মানে হচ্ছে ভিটি। এইখান থেকে আসছে এস ইকুয়ালস টু ভিটি। সো এই সূত্রটা একদম না বুঝে মুখস্থ করার দরকার নেই, এটা বুঝেই মনে রাখা যায়, জাস্ট ঐকিক নিয়ম, আর কিচ্ছু না। তবে এটার আরেকটা এক্সটেন্ডেড ভার্সন আছে, যেটা তোমরা মনে রাখলে বেটার হয়, এইচএসসিতে লাগবে অনেক। সেটা হচ্ছে এস ইকুয়ালস টু আদি বেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে টি। দ্যাটস ইট। এই জিনিসটাও তোমরা একটু মনে রেখো। এই সূত্রটা হচ্ছে তোমাদের এইচএসসিতে লাগবে, আর এসএসসিতে হচ্ছে তোমরা এটা এমসিকিউতে ইউজ করতে পারবা। বাট এই জিনিসটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা তোমাদের রিটেনে কাজে লাগবে। সামনেই ম্যাথ আসতেছে, তখন বুঝতে পারবা। আচ্ছা, এরপরে আমাদের আছে হচ্ছে কয়েকটা জিনিস। সেটার মধ্যে প্রথমে আমি তোমাদের সাথে এই প্রসঙ্গ কাঠামোটা নিয়ে আলোচনা করি। প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি, সংজ্ঞা থেকে দেখি সংজ্ঞায় কি বলা আছে। কোনো বস্তুর গতি বর্ণনার জন্য প্রথমেই আমাদের একটি স্থানাঙ্ক ব্যবস্থা বা প্রসঙ্গ কাঠামো পছন্দ করে নিতে হয়। যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো স্থানে কোনো বিন্দু বা বস্তুকে সুনির্দিষ্ট করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম বলা হয়। কিছু বুঝছি, কিচ্ছু বুঝি নেই, বোঝার দরকার নাই, আমি বুঝাই দিতেছি। দেখো, আমি একমাত্রিক, দ্বিমাত্রিক অ্যান্ড ত্রিমাত্রিক এই 3 ক্ষেত্রেই তোমাদেরকে বোঝাই দিতেছি। যদিও তোমাদের এসএসসিতে লাগবে কেবলমাত্র একমাত্রিক, তবুও তোমাদের একটু মানে যাকে বলে আগাই রাখতে চাইতেছি, এই জন্য দ্বিমাত্রিক ত্রিমাত্রিক ক্ষেত্রটাও ব্যাখ্যা করে দিতেছি। এই হচ্ছে দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। এখন ত্রিমাত্রিক দ্বিমাত্রিক বলতে কি বুঝাইছি তোমরা বুঝে গেছো অলরেডি, কারণ থ্রি ডি এই জিনিসটার সাথে তোমরা খুবই পরিচিত। যে 3D গেম, ওইটা হচ্ছে 2D গেম। মাইনক্রাফট একটা 3D গেম, তোমরা যে খেলো ফ্রি ফায়ার, পাবজি, এগুলো হচ্ছে 3D গেম। 2D গেম কোনগুলো আছে, অ্যাংরি বার্ড একটা 2D গেম। 1D গেম হয় না, তবুও হইতেও পারে, আমার এই ধারণা নাই। যাই হোক, গেমের মধ্যে খুব বেশি না ঢুকি, আমাদের কথা টার্গেট হচ্ছে যে আমাদের প্রসঙ্গ কাঠামো জিনিসটা বুঝতে হবে। প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি, একমাত্রিক ক্ষেত্রে একমাত্রিক মানে কি, তার ডাইমেনশন বা মাত্রা হবে একটা, অর্থাৎ কোনো একটা বস্তু একটা দিক বরাবর গতিশীল হইতে পারবে, অথবা কোনো একটা বস্তুর কেবলমাত্র একটা বৈশিষ্ট্য থাকতে পারবে, সেটা হচ্ছে কেবলমাত্র দৈর্ঘ্য, এর প্রস্থ বা উচ্চতা থাকবে না। তো ওই রকম ক্ষেত্রে যদি এটা ধরো একটা গাছ, এটা হচ্ছে তুমি, এটা ধরো একটা সাইন, সাইন তো বুঝতেই পারছো তাই না? আচ্ছা, এই সাইন মানে কি, এটা হচ্ছে ওই যে ওয়ার্নিং সাইনগুলো দেওয়া থাকে না রাস্তায়, ওগুলা। এখন আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি, এখান থেকে দাঁড়াইয়া আমি হচ্ছে তোমাকে ফোন দিছি যে হ্যালো, তুমি কোথায়? তো তখন তুমি আমাকে কিভাবে অ্যান্সারটা দেবা, যে আমি এখানে? তুমি যদি বলো যে আমি এখানে, তাহলে কি আমি এটা বুঝতে পারবো যে তুমি আসলে কোথায়? এর পরিবর্তে তুমি আমাকে মানে আমাকে বোঝানোর জন্য এটা বলতে পারো যে অমুক জায়গায় তো একটা বড় বট গাছ আছে, ওই বট গাছ থেকে ধরো 5 মিটার দূরে ডান পাশে তুমি আছো। এটা তুমি আমাকে ফোন করে জানাইলা। অথবা তুমি আমাকে অন্যভাবে বলতে পারো যে অমুক জায়গায় তো একটা স্টপ সাইন আছে, ওই সাইন থেকে বাম দিকে যদি আমি 10 মিটার যাই,
তাহলেই তোমাকে পাবো। তো তোমার নিজের অবস্থানটা সুনির্দিষ্ট করে আমাকে বোঝানোর জন্য যেই জিনিসগুলোর সাহায্য নিলা, যেমন প্রথম ক্ষেত্রে এই গাছটার সাহায্য নিলা, দ্বিতীয় ক্ষেত্রে এই স্টপ সাইনটার সাহায্য নিলা। তো যেই জিনিসগুলোর এই যে সাহায্য নিলে না, এই জিনিসগুলোই হচ্ছে এক একটা প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ তোমার যে অবস্থান অথবা তোমার গতি, এই দুইটা বর্ণনা করার জন্য যেই জিনিসগুলোর সাহায্য নেবা, সেই জিনিসগুলোই হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এটা হচ্ছে 1D কেসে। আর যদি তুমি 2D কেস চিন্তা করো, যেমন আমি হচ্ছে ফুটবল মাঠ দিয়ে ব্যাখ্যা করাটাই পছন্দ করি বেশি। আমি যদি একটা ফুটবল মাঠ আঁকানোর ট্রাই করি, আর একটু বড় করে, হ্যাঁ, এটা হচ্ছে একটা ফুটবল মাঠ, যেখানে এই পাশে একটা গোল পোস্ট, এখানে আর একটা গোল পোস্ট। এটা ধরলাম G1 গোল পোস্ট, এটা G2 গোল পোস্ট। এখন তুমি হচ্ছ এখানে দাঁড়াই রইছ, এখন আর আমি দাঁড়াই রয়েছি এইখানে। এখন কোনো কারণবশত আমি তোমাকে দেখতে পারতেছি না এই জায়গা থেকে দাঁড়াইয়া। এখন আমি তোমাকে জিজ্ঞাসা করতেছি যে তুমি কোথায় আছো। তখন তুমি যদি আমাকে বলো 1D কেসের সাথে কম্পেয়ার করে, যে 1D কেসে শিখে আসছো যে অমুক জিনিস থেকে তুমি এত মিটার দূরে যদি যাও তাহলে আমাকে পাবা। তো ধরো তুমি এখান থেকে 15 মিটার দূরে আছো, তো তুমি আমাকে ফোন দিয়ে বললা যে তুমি আমার কাছ থেকে 15 মিটার দূরে আছো। এটা ফোন দিয়ে যদি বলো, তাহলে কি আমি আদৌ তোমার কাছে পৌঁছতে পারবো? একটু চিন্তা করো তো। কারণ 15 মিটার কথাটা যে বললাম, 15 মিটার তো এইদিকেও আছে, 15 মিটার এইদিকেও আছে, 15 মিটার এইদিকেও আছে, এইদিকেও আছে। তার মানে আমার চতুর্দিকে 15 মিটার অবস্থানটা অসংখ্য অসংখ্য আছে। তার মানে এইভাবে বলে কি আমি আদৌ বুঝাইতে পারলাম? মানে তুমি কি আমাকে বুঝাইতে পারলা আলটিমেটলি তোমার অবস্থান? তবে হ্যাঁ, তুমি বুঝাইতে পারবা যে তুমি আমার কাছ থেকে 15 মিটার দূরে আছো, যেটা হচ্ছে ফুটবল মাঠের দৈর্ঘ্যের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে ওই ক্ষেত্রে আমি তোমার কাছে পৌঁছতে পারবো। এখন এই যে আমি যে এখন প্রকাশ করলাম যে 15 মিটার দূরে অ্যান্ড থিটা কোণ উৎপন্ন করে, এটাকে হচ্ছে পোলার স্থানাঙ্কে প্রকাশ বলা হয়। এটা তোমাদের এখন দরকার নাই, একদমই দরকার নাই, তোমরা এসএসসিতে জানতে পারবা, জাস্ট শুনে রাখো। এরকম অনেক বিষয়ই আছে যেগুলো হচ্ছে আমি তোমাদের সাথে এখন বলে রাখবো, যেগুলোর হচ্ছে কোনো দরকার নাই, বাট এইচএসসিতে কাজে লাগবে। জাস্ট শুনে রাখো, এগুলো এখন মনে রাখার কোনো দরকার নেই। যাই হোক, তো তোমাদের এসএসসিতে যেটা আছে ওইটার সাথে কম্পেয়ার করে তুমি যদি আমাকে বোঝাতে চাও, তাহলে তুমি আমাকে কিভাবে বোঝাবা? তুমি আমাকে বলতে পারো যে আমি যেই অবস্থানে আছি, এই যে এই অবস্থানটায়, ওইখান থেকে আলফা পরিমাণ যাইতে হবে গোল পোস্ট বরাবর। গোল পোস্ট বরাবর আমার আলফা পরিমাণ যেতে হবে। এরপর ওই G1 গোল পোস্ট থেকে আমি যদি G2 গোল পোস্টের দিকে বিটা পরিমাণ যাই, তাহলেই আমি তোমাকে পেয়ে যাব। তার মানে তোমার অবস্থান সুনির্দিষ্ট করার জন্য একটা রাশিকে দুইবার ব্যবহারের প্রয়োজন পড়লো না? দুইবার, দুইবার মানে দুইটা মাত্রার প্রয়োজন পড়ছে, একটা দৈর্ঘ্য মাত্রা আর একটা প্রস্থ মাত্রা। এটাই হচ্ছে 2D কেস। আর 3D কেসটা যদি চিন্তা করো, 3D কেসটা বোঝার আগে আগে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা বুঝতে হবে। এটাও এসএসসির টপিক। তোমার যদি বুঝতে খুবই অসুবিধা হয় তাহলে এটা স্কিপ করো, এটা পড়ার দরকার নেই। বাট যদি ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে একবার শুনে রাখো জাস্ট। এই হচ্ছে আমাদের তিনটা অক্ষ। ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা অক্ষ থাকে, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, একটা হচ্ছে জেড অক্ষ। এরা পরস্পরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ প্রত্যেকটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এটা কিভাবে আছে এটা বোঝার জন্য আমি যে কথাটা বলি সেটা হচ্ছে, তুমি যে বরাবর মুখ করে আসো একদম সোজা ওই বরাবর একটা কলম তোমার টেবিলের উপরে রাখছো। এরপর তোমার হাত দুই পাশে প্রসারিত করলে যেই দিকে হচ্ছে হাতের দিক যায়, ওই দিক বরাবর প্রথম কলমকে স্পর্শ করে আরেকটা কলম রাখছো। দুইটা কলম পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল না? এখন ওই দুইটা কলম যেই বিন্দুতে সেট করছে, ওই বিন্দুতে আরেকটা কলম আকাশের দিকে, মানে হচ্ছে সোজা উপর বরাবর খাড়া করে
রাখছো। এখন তোমার সামনে বরাবর তোমার চোখ যেদিকে যেদিকে তুমি তাকাই রইছো ওই বরাবর যে কলমটা রাখছো ওইটা হচ্ছে এক্স অক্ষ। তুমি হাত দুই পাশে প্রসারিত করলে যেই দুই দিকে হাত যায় ওই দিকে মুখ করে যে কলমটা রাখছো ওইটা হচ্ছে ওয়াই অক্ষ। আর আকাশের দিকে মুখ করে যে কলমটা রাখছো ওইটা জেড অক্ষ। অথবা অন্যভাবে যদি বলো, সামনে যেদিকে রাখছো ওইটা এক্স অক্ষ, তোমার হাত প্রসারিত করছো যেদিকে ওইটা হচ্ছে জেড অক্ষ, আর আকাশ বরাবর যেটা রাখছো ওইটা ওয়াই অক্ষ। এখন কনসিডার করছো তো তিনটা অক্ষ কনসিডার করার পর এখন প্রত্যেকটা কলমের মধ্যবর্তী অ্যাঙ্গেল দেখো কত ডিগ্রি, 90 ডিগ্রি এক্স্যাক্টলি। তো আমি কি বোঝাইতে চাইছি তুমি অলরেডি বুঝে গেছো। আচ্ছা যাই হোক, এটা মুছে দিই। এখন মুছে দেওয়ার পর এখন হচ্ছে আমি বলি যে কেন এটা বুঝাইলাম। দেখো, আমি যদি একটা ঘনক আকৃতির বস্তু আঁকি, এটা হচ্ছে এই তো মোটামুটি হয়েছে বলা যায়। যাই হোক, একদম পারফেক্ট হওয়ার কোনো প্রয়োজন নাই। এই 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 যে একটা, এখন ধরো এটা একটা রুম, এই রুমের এইখানে একটা লাইট জ্বলানো আছে, তুমি দাঁড়াই রয়েছো এইখানে। এখন আমি তোমাকে কোনো কারণে জিজ্ঞেস করলাম যে লাইটের অবস্থানটা আমাকে বলো। এখন লাইটের অবস্থানটা বলার জন্য তুমি কি শুধু আমাকে দ্বিমাত্রিক যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার ধারণা, ওই ধারণা ব্যবহার করে বলতে পারবা যে উপর দিকে আলফা পরিমাণ যাও, দেন হচ্ছে ডান দিকে বিটা পরিমাণ যাও, তাহলে তুমি লাইট পেয়ে যাবা? না কিন্তু, কারণ দেখো উপর দিকে আলফা পরিমাণ, তারপর ডান দিকে বিটা পরিমাণ, এই বরাবর যদি যাই তাহলে আমি কিন্তু রুমের ওয়ালের কোনো একটা বিন্দু বরাবর যাব, লাইট পর্যন্ত যাইতে পারি নাই। রুমের ওয়ালের উপর অবস্থিত একটা বিন্দুর উপর পর্যন্ত যাইতে পারবো। তো এই ক্ষেত্রে আমার বোঝানোর জন্য কি করতে হবে, এই বরাবর ধরো এক্স অক্ষ, এই বরাবর ধরো জেড অক্ষ, উপর বরাবর ওয়াই অক্ষ। এখন তুমি আমাকে বলো যে এক্স অক্ষ বরাবর এই তো আলফা পরিমাণ যেতে হবে, তারপর উপরের দিকে উঠতে হবে এই তো বিটা পরিমাণ, তারপর উপর দিকে বিটা পরিমাণ হচ্ছে এখানে, তারপর এখন ওই জেড অক্ষ যেদিকে ওই দিক বরাবর আমার যাইতে হবে গামা পরিমাণ। এই সবগুলো মেনটেন করার পর এই বাতিটার টোটাল স্থানাঙ্ক আমরা পাবো আলফা বিটা গামা। অ্যান্ড এইভাবে যদি তুমি আমাকে বলো তাহলে আমি একদম পুরোপুরিভাবে ওই বাতির অবস্থান পর্যন্ত পৌঁছতে পারবো। এটাই হচ্ছে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় প্রসঙ্গ কাঠামো, বা হচ্ছে তোমাকে প্রসঙ্গ কাঠামো ধরে কীভাবে অবস্থানটা, বাতির অবস্থানটা বা কোনো বস্তুর অবস্থান আমাকে সুনির্দিষ্ট করে বলতে পারবা। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। যদি দ্বিমাত্রিক ত্রিমাত্রিক মাথায় তেমনভাবে না ধরে, কোনো প্রেশার নেই, স্কিপ করো। এখন আসি আমরা স্থিতি এবং গতি। স্থিতি কি? স্থিতি হচ্ছে পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি কোনো বস্তুর অবস্থান পরিবর্তন না হয় তবে তার অবস্থাকে বলা হয় স্থিতি। এখন ফর্মাল সংখ্যাটা বাদ দাও, আমি তোমাকে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝাই। তুমি একটা রোডে যাওয়ার পর ইলেকট্রিক পোলগুলো আছে না, খাম্বা যেটাকে বলি আমরা, কারেন্টের খাম্বা, ওই কারেন্টের খাম্বার দিকে তাকাই থাকো হা করে। এখানে তুমি দাঁড়াই রয়েছো, এখানে তুমি এই বরাবর হা করে তাকাই থাকো। 2 ঘন্টা পর আবার খাম্বার দিকে তাকাও, খাম্বাটা কি সরছে ওই জায়গা থেকে? খাম্বা কিন্তু সরে নেই। তার মানে কি বলতে পারো এখান থেকে? খাম্বাটা স্থির। হ্যাঁ, খাম্বাটা স্থির। এখন খাম্বার স্থির থাকার ওই যে একটা অবস্থা, ওই অবস্থাটাই হচ্ছে স্থিতি। আর গতি কি? গতি এক্স্যাক্টলি স্থিতির অপোজিট। এইটা বোঝানোর জন্য আমি তোমাকে আবার রোডে যাইতে বলবো। যদি টেবিলে থাকো একটু কষ্ট করে রোডে যাও। রোডে তো প্রচুর পরিমাণ গাড়ি চলাচল করে, তুমি একদম সোজা বরাবর তাকাই থাকো, গড়িটার দিকে তাকাও, এরপর রাস্তার দিকে তাকাও। একটা গাড়ি চলে গেল, এরপর আরও 5 মিনিট পর আবার রাস্তার দিকে তাকাও। ওই গাড়িটা কি ওইখানে আছে যে গাড়িটা ওই 5 মিনিট আগে হচ্ছে চলে গেল তুমি বললা? ওই গাড়িটা কিন্তু রাস্তার উপর নাই। সুতরাং যে গাড়িটা চলে গেছে ওই গাড়িটাকে কি বলতে পারো? গাড়িটা গতিশীল গাড়ি ছিল। হ্যাঁ, গাড়িটা কিন্তু গতিশীল। ওই গতিশীল থাকার অবস্থাটা কি? গতি। স্থিতি এবং গতি
এই পর্যন্তই। আসলে এই দুইটা জিনিস তুমি আগে থেকেই বুঝো, তেমনভাবে বোঝানোর দরকার নাই। তবে এখানে মানে সংজ্ঞাগুলো লেখার উদ্দেশ্য হচ্ছে যে পরীক্ষার হলে বইয়ে যে ফর্মাল সংজ্ঞাটা দেওয়া আছে ওইটা তোমাদের লিখতে হবে, দ্যাটস ওয়াই আমি আলাদা করে সংজ্ঞাটা লিখে দিলাম। এখন যদি আমরা আসি পরবর্তীতে গতির প্রকারভেদ। আচ্ছা, গতির প্রকারভেদটা আমি নেক্সট ক্লাসে পড়াবো। আজকে ক্লাসটাতে আমি যদি এই স্লাইডটা একটু কপি করি, আজকের ক্লাসটাতে আমি প্রথম অধ্যায়ের কিছু টপিক তোমাদেরকে পড়াই দেবো, যেগুলো হচ্ছে গতিবিদ্যার সামনে আগানোর জন্য অবশ্যই লাগবে। তার মধ্যে প্রথম হচ্ছে এসআই ইউনিটস। প্রথমে আমাদের জানতে হবে এসআই ইউনিট সম্পর্কে। এখন এটাকে আসলে এসআই ইউনিট বলাটা মোটামুটিভাবে ভুল হবে। এটাকে বলতে পারো তুমি যে রাশি প্রকাশের পদ্ধতি। এখন রাশি প্রকাশের তিনটা পদ্ধতি মেইনলি আমাদের হচ্ছে লাগবে এসএসসি অ্যান্ড এইচএসসিতে। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে এমকেএস, মিটার কিলোগ্রাম সেকেন্ড। এটাকে বলা হয় এসআই ইউনিট। এরপর আছে সিজিএস, সিতে সেন্টিমিটার, জিতে গ্রাম, এসতে সেকেন্ড। এরপর আছে এফপিএস, ফিট পাউন্ড সেকেন্ড। ফাইন। এখন রাশিগুলো হচ্ছে, যে রাশিগুলোর এককগুলো আমাদের প্রথমত জানতে হবে। প্রথমে আসে আমাদের দৈর্ঘ্য। দৈর্ঘ্যের একক কি? এসআই ইউনিটের দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, প্রকাশ করা হয় এম দ্বারা। সিজিএস ইউনিটের দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, প্রকাশ করা হয় সিএম দ্বারা। এফপিএস এককে দৈর্ঘ্যের একক হচ্ছে ফুট, প্রকাশ করা হয় এফটি দ্বারা। তারপর হচ্ছে ভর। এমকেএস ইউনিটে ভরের একক কেজি, প্রকাশ করা হয় কেজি দ্বারা। সিজিএস পদ্ধতিতে হচ্ছে গ্রাম, প্রকাশ করা হয় জি দ্বারা। এফপিএস পদ্ধতিতে হচ্ছে পাউন্ড, প্রকাশ করা হয় এলবি দ্বারা। এখন পাউন্ড যে এলবি দ্বারা প্রকাশ করা হয়, এই এলবি এর মানেটা হচ্ছে লিব্রা। এখন এটা মনে রাখার দরকার নেই, জাস্ট জেনে রাখার জন্য বলে রাখলাম আর কি। তবে তোমাকে এটা মনে রাখতে হবে যে পাউন্ডকে এলবি দ্বারা প্রকাশ করা হয়। এরপর হচ্ছে সময়ের একক। সময়ের একক প্রত্যেকটা পদ্ধতিতেই সেকেন্ড। এরপরে আসে আমাদের তাপমাত্রা। তাপমাত্রার একক এমকেএস ইউনিটে হচ্ছে কেলভিন। সিজিএস ইউনিটে হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। এফপিএস ইউনিটে ডিগ্রি ফারেনহাইট, বা এটা হচ্ছে আর। এই আরটার মানে হচ্ছে রোমার স্কেল অথবা র্যাঙ্কিন স্কেল। এই জিনিসটা স্কিপ করো, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। এটা তোমাদের এইচএসসিতেও লাগবে না তেমনভাবে, তাই একদম পুরোপুরিভাবে স্কিপ করো। শুধু এটা মনে রাখো যে এফপিএস পদ্ধতিতে হচ্ছে তাপমাত্রার একক ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, এরপর হচ্ছে পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণের একক এমকেএস পদ্ধতিতে মোল, সিজিএস পদ্ধতিতেও মোল, এফপিএস পদ্ধতিতেও মোল। অর্থাৎ পদার্থের পরিমাণের একক তিন পদ্ধতিতেই সেম। ব্যাগের একক এমকেএস পদ্ধতিতে হচ্ছে মিটার পার সেকেন্ড, সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার পার সেকেন্ড, এফপিএস পদ্ধতিতে হচ্ছে ফিট পার সেকেন্ড। ত্বরণের একক যদি বলি, এমকেএসে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, সিজিএসে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এফপিএস হচ্ছে ফিট পার সেকেন্ড স্কোয়ার। এরপর হচ্ছে ঘনত্ব। ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়, যেটাকে একটু এই যে এরকম করে লেখা লাগে। পিকে একটু বাঁকাই দেবা, পি এর যে নিচের সাইডটা আছে ওইটা একটু টান দিয়ে বাঁকাই দেবা, তাহলে যেটা হবে সেটা হচ্ছে রো। এটাকে বলা হয় রো। আচ্ছা, আমি অন্য কালার দিয়ে লিখে দেই। এটা হচ্ছে রো।
তো এই ঘনত্বের একক হচ্ছে কেজি পার মিটার কিউব। এটা সম্পর্কে জানতে পারবা তোমরা পদার্থের অবস্থা ও চাপ যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারে। সিজিএস পদ্ধতিতে হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব, এফপিএস পদ্ধতিতে হচ্ছে পাউন্ড পার ফিট কিউব। এই পর্যন্তই, এগুলো আপাতত লাগবে। পরবর্তীতে আরও যা যা আসবে সবগুলো আসার সাথে সাথে ওই একই সাথে আমি আর কি শিখিয়ে দেব। সব কিছু একবারে শিখতে গেলে মাথায় গেঁজাই যাবে অ্যান্ড আলটিমেটলি শেখার ইচ্ছাটাও চলে যাবে। সো আমি যতটুকু লিখে দিতেছি এখন ততটুকুই লিখো। সামনে যখন আমাদের নতুন নতুন টপিকগুলো আসবে তখন আসার সাথে সাথে ধীরে ধীরে শিখে ফেলবা। আচ্ছা, এরপর এই স্লাইডটা আবার যদি কপি পেস্ট করি, এখন তোমাদের আরেকটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে 10-এর সূচক। 10th না, এটা হবে টেন্স। সূচকের ইংলিশ টার্মটা হচ্ছে কি জানো? এক্সপোনেন্ট। টেন্স এক্সপোনেন্ট। পারফেক্ট। এখন 10-এর সূচক দুই ধরনের হয়, একটা ধনাত্মক সূচক, একটা হচ্ছে দশের ধনাত্মক সূচক, আরেকটা হচ্ছে 10-এর ঋণাত্মক সূচক। 10-এর ধনাত্মক সূচকগুলোর মধ্যে আছে ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা। এখন এই ডেকাটাকে প্রকাশ করা হয় হচ্ছে বড় হাতের ডি দ্বারা। আমার যতটুকু মনে আছে, আই এম এক্সট্রিমলি সরি, তোমরা একটু বইটা চেক দিয়ে নিও এটা কী দ্বারা প্রকাশ করা হয়। তো এই ডেকা হচ্ছে 10⁻1। হেক্টো, যেটাকে ছোটো হাতের এইচ দ্বারা প্রকাশ করা হয়, এর মান হচ্ছে 10⁻2। কিলো ছোটো হাতের কে দ্বারা প্রকাশ করা হয়, যেটার মান হচ্ছে 10³ মেগা বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়, এর মান 10⁻6। গিগা বড় হাতের জি দ্বারা প্রকাশ করা হয়, এর মান 10⁻9। টেরা বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়, এর মান হচ্ছে 10⁻12। পেটা বড় হাতের পি দ্বারা প্রকাশ করা হয়, মান 10⁻15। অ্যান্ড ফাইনালি এক্সা বড় হাতের ই দ্বারা প্রকাশ করা হয়, এর মান হচ্ছে 10⁻18। এখন এটা মনে রাখবা কীভাবে? মনে রাখার জন্য আমি যে টেকনিকটা ইউজ করতাম সেটা হইতেছে, প্রথমে সিকোয়েন্স অনুযায়ী সবগুলো মুখস্থ করে ফেলতাম, যে ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা। ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা। মানে কোনটার পর কোনটা আছে এটা একদম ঠাডা মুখস্থ করবা। যেভাবে মুখস্থ করছো ওই যে ওইটা, লিনাকে রুবি সেচে ফেলেছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, ওইভাবে। তো এরপর তুমি মুখস্থ করে ফেলছো, মুখস্থ করার পর মনে রাখবা যে ডেকা, হেক্টো, কিলো এই তিনটা হচ্ছে এক এক করে বাড়বে। এরপর কিলো থেকে মেগাতে জাম্প করবে 3। এরপর বাকি যতগুলো আছে সবগুলোতে 3 করে বাড়তে থাকবে পাওয়ার। এখন সিমিলারলি ঋণাত্মক সূচকগুলোর মধ্যে আছে প্রথমে ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো,
আর হচ্ছে অটো বা এটো, যেটাই বলো, আমি আর কি এটো বলতাম। তো ডেসিকে প্রকাশ করা হয় ছোটো হাতের ডি দ্বারা, সেন্টিকে প্রকাশ করা হয় ছোটো হাতের সি দ্বারা, মিলিকে ছোটো হাতের এম দ্বারা, মাইক্রোকে প্রকাশ করা হয় এই যে এরকম একটা সাইন দ্বারা। এই সাইনটার নাম হচ্ছে মিউ। এটা আমি আলাদা করে লিখে দিই গ্রিন কালার মার্কার ইউজ করে। এটা হচ্ছে মিউ, এটাকে মিউ বলা হয়। তো মাইক্রোকে লেখার জন্য ওই মিউ এর সাইনটা ইউজ করতে হয়। এরপর নেনোকে ছোটো হাতের এন দ্বারা প্রকাশ করা হয়, পিকো ছোটো হাতের পি দ্বারা, এটা কিন্তু ছোটো হাতের পি, ফেমটো ছোটো হাতের এফ দ্বারা, আর অটো বা এটো ছোটো হাতের এ দ্বারা প্রকাশ করা হয়। এখন কোনটার মান কি? ডেসিয়ার মান হচ্ছে 10⁻⁻1, সেন্টিয়ার মান হচ্ছে 10⁻², মিলিয়ার মান হচ্ছে 10⁻³ বাস। এরপর যতগুলো আছে মাইক্রো 10⁻⁻6, মানে পাওয়ার 3 করে কমতে থাকবে। ন্যানো 10⁻⁻9, পিকো 10⁻⁻12, ফেমটো 10⁻⁻15, অটো বা এটো 10⁻⁻18। এখন এটা কিভাবে দেওয়া থাকবে পরীক্ষার হলে খাতার মধ্যে, কিভাবে আমাদের হচ্ছে কোয়েশ্চেনটা করবে, তাই না? কোয়েশ্চেন কিভাবে আসবে সেটা যদি বোঝাইতে যাই, তাহলে কোয়েশ্চেনে দেখবা দেওয়া থাকবে যে অমুক জায়গা থেকে অমুক জায়গার দূরত্ব হচ্ছে 1 মেগামিটার। এখন এই ছোটো এম, যে এই এম দ্বারা আবার মিলি বুঝো না, এই এম দ্বারা হচ্ছে মিটার বোঝাইছে, এটা দৈর্ঘ্যের একক। আর এই যে এম ওয়ানের সাথে যে বড় হাতের এমটা ইউজ করছে না, এই এম দ্বারা বোঝাইছে হচ্ছে মেগা, এর ভ্যালু হচ্ছে 10⁻6। তার মানে 1 মেগামিটার মানে হচ্ছে 10⁻6 মিটার। অনুরূপভাবে যদি বলা হয় 1 mm সমান কত, 1 mm সমান হবে 10⁻³ মিটার। আর এই 10⁻³ না, এটাকে অন্যভাবে পড়া যায়, এটাকে পড়া যায় 10⁻³ মিটার। এইভাবে 10⁻³ বলতে পারো, 10⁻³ বলতে পারো, দুইটার মিনিং সেম। এখন আরেকটা মুখস্থ ইনফো তোমাদেরকে লেখা দেই গ্রিন কালার মার্কার ইউজ করে। সো আমি এই ডাটাগুলো মুছে ফেলি ইন দ্যাট কেস, যেহেতু গ্রিন কালার ইউজ করে হচ্ছে মুখস্থ ভ্যালু লিখতেছি এই পেজে। এখন যদি আমি লিখি যে 1 কিলোমিটার ইকুয়ালস টু কত মাইল, এটা আমার অ্যাকচুয়ালি খেয়াল নেই এখন, তবে 1 মাইল ইকুয়ালস টু হচ্ছে 1.61 কিলোমিটার। আমি আর একটু ক্লিয়ার করে লিখে দেই। 1 মাইল সমান হচ্ছে 1.61 কিলোমিটার, যার মান প্রায় হচ্ছে 1610 মিটারের মতো আসে। এই জিনিসটা মুখস্থ করে ফেলবা, এটা খুবই কাজে দিবে, খুবই লাগবে, সব সময় লাগবে, এসএসসি এইচএসসি সব সময়। যে 1 মাইল সমান 1.61 কিলোমিটার, 1.61 কিলোমিটার মানে 1610 মিটারের কাছাকাছি। এগুলো হচ্ছে রাউন্ড ভ্যালু করে দিছে, মানে আপার রাউন্ড লোয়ার রাউন্ড করে, এই জন্য এক্স্যাক্ট ভ্যালুটা তোমার হচ্ছে জানা নাই, বাট ওই যে তোমাকে অ্যাপ্রক্সিমেট যে ভ্যালুটা 1610 মিটার, ওইটাই ইউজ করতে হবে। আচ্ছা, তো আজকে মনে হয় যথেষ্ট কনসেপ্ট বা যথেষ্ট টপিক আমি কভার করে ফেলছি অলরেডি। এই পর্যন্তই থাক, এর বেশি যদি পড়াই তাহলে হচ্ছে দেখা যাবে মাথায় গেজাই গেছে, তোমাদের মাথায় ঢুকবে না আর কিছু। আর এই ক্লাসে হচ্ছে ম্যাথও করাইলাম না তেমন, যা কিছু পড়াইছি সব কিছুই প্রায় মুখস্থ করতে হবে টাইপ। তো আমি বলবো যে এখন ক্লাস শেষে 10 মিনিট রেস্ট নাও, এরপর খাতায় রাফ করছো, অথবা যদি খাতায় রাফ না করে থাকো তাহলে ক্লাসটা হচ্ছে আবার টেনে টেনে দেখে এই আমি যা 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 পড়াইছি এগুলো একবার রিভিউ করে ফেলো। রিভিউ করে ফেলে দেন হচ্ছে একবার নোটে তুলে ফেলো, তাহলে একদম পুরোপুরি মনে হয়ে যাবে। অ্যান্ড এর পরবর্তী ক্লাসগুলোতে হচ্ছে আমরা আবার ম্যাথ প্র্যাকটিস করবো, তখন এগুলো আমাদের সামনে আসবে বারবার, তখন এমনিতেই মনে হয়ে যাবে। সো আজ এই পর্যন্তই, ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।